যেন দাড়িগুলোতে হাত বুলিয়ে নিয়ে ঘাড়ে হাত বুলালো। নম্রতাকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে একজন ওয়েটারকে ডাকলো আরফান। ছোটে হাসি টেনে বলল, কি খাবেন? কিছু খাবো না, আপনি কি বলবেন বলুন, শুনে চলে যাব। আপনাকে অপেক্ষা করতে বলেছিলাম, তবুও করলেন না কেন অপেক্ষা? নম্রতা এবার চোখে চোখ রাখলো। আরফানের গম্ভীর শান্ত চোখে কোথাও একটা শিশুসুলভ চঞ্চলতা, এক আকাশ কৌতূহল আর মায়া। নম্রতা সেই শিশুসুলভ চোখে চেয়ে বলল, অপেক্ষা খুবই ক্লান্তিকর ডক্টর, তাই এখন আর অপেক্ষা করার সাহস হয় না। আরফান কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে নজর ফেরালো, অন্যদিকে চোখ রেখে বলল, আপনার পায়ে একটা পায়েল দেখেছিলাম সেদিন। তো পায়েলটা আমার পরিচিত। আসলে আপনার পা জোড়াও আমার পরিচিত। ওগুলো সত্যি আপনার পা? কথাটা বলে হাসলো আরফান। নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল, না তো, পাশের বাসা থেকে ধার করে এনেছি পা। নম্রতার কথায় মাথা নিচু করে হাসলো আরফান। প্রসঙ্গ পাল্টে বলল, জুতো জোড়া একটু খুলবেন প্লিজ? নম্রতা অবাক হয়ে বলল, কেন? এক পলক দেখে যে ভাবনাটা এসেছিল সেই ভাবনাটা সঠিক কিনা যাচাই করব। নম্রতা সন্ধিহান কণ্ঠে বলল, কি ভাবনা এসেছিল? জোড়া আপনি চুরি করেছেন। কি? নম্রতার আওয়াজটা খানিক জোরে হওয়ায় আশেপাশে দু একজন ঘাড় ফিরিয়ে ওদের দিকে তাকালো। আরফানের ঠোঁটে মৃদু হাসি। নম্রতা থতমত খেয়ে চুপ করে গেল। কিছুক্ষণ বাদে টেবিলের উপর ঝুঁকে এসে নিচু স্বরে বলল, ওটা বিশ্বাস হচ্ছে না? আই হ্যাভ এ প্রুফ। নম্রতা এবার সোজা হয়ে বসে সরু চোখে তাকালো। হি হ্যাজ আ প্রুফ? কিসের প্রুফ? নম্রতার কয়েক মুহূর্তের জন্য মনে হলো লোকটা বদ্ধ পাগল, শ্যামবর্ণের অসহ্য সুন্দর পাগল। আরফান পকেট থেকে নিজের ফোন বের করে নম্রতা চোখের সামনে ধরল। নম্রতা অবাক হয়ে খেয়াল করলো আরফানের ফোন বলে নম্রতার পায়ের ছবি। প্রেমের প্রথম দিকে চিঠির সাথে পাঠানো কিশোরী নম্রতার ফর্সা পায়ের ছবি। নম্রতার চোখে মুখে বিস্ময় ফুটে উঠতেই হাসলো আরফান। ফোনটা পকেটে রেখে বলল, এবার বলুন, পাগুলো আমার নিজস্ব সম্পদ না আপনার? নম্রতা জবাব দিল না। তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর গতিতে ছুটছে। অদ্ভুত অনুভূতিতে উথাল পাতাল হচ্ছে বুক। চোখ ভাসিয়ে কান্না পাচ্ছে। তার মানে আরফান তাকে ভুলে যায়নি। সেও আরফানের কাছে ততটুকুই গুরুত্বপূর্ণ ছিল যতটুকু নম্রতার কাছে ছিল আরফান। নম্রতা চট করে উঠে দাঁড়ালো। ব্যাগটা হাতে তুলে নিয়ে রেস্টুরেন্টের দরজা থেকে হাঁটা দিল। আরেক মুহূর্ত এখানে থাকলে নিশ্চয়ই কেঁদে কেটে অস্থির হয়ে যাবে নম্রতা। এই পাবলিক প্লেসে এমন ন্যাকামোর কোনো মানে হয়? নম্রতার হঠাৎ প্রস্থানে হতভম্ব হয়ে গেল আরফান। নম্রতা যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই ডেকে উঠল সে। শ্যামলতা, আপনি শ্যামলতা তাই না? নম্রতা থমকে গেল। দরজার কাছাকাছি গিয়েও ফিরে তাকালো। আরফান তার শিশুসুলভ চোখ দুটোতে অসংখ্য প্রশ্ন নিয়ে চেয়ে আছে। নম্রতা টলমলে চোখ দুটো ফিরিয়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। চোখ দুটো থেকে নেমে গেল এক বর্ষা শীতল বর্ষণ। আরফান বলা শ্যামলতা ডাকটা ঘুরে ফিরে বাজতে লাগলো কানে। আকাশ বাতাস এই কোলাহলময় শহর সবকিছুকে ছাপিয়ে ডেকে উঠল একটা পুরুষালী কণ্ঠ। শ্যামলতা, আপনি শ্যামলতা তাই না? নম্রতার চোখ ঝাপসা হয়ে আসছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে, শুনছো, আমি পেরেছি। 4টা বছর অপেক্ষার জ্বালা সইতে আমি পেরেছি। সে এখন আমায় ডাকে। কি আশ্চর্য, আজ আমি তাকে শুনতে পাই। রাত 2টো কি 3টা বাজে। এত রাতেও হলের দু একটা রুম থেকে গুনগুনিয়ে পড়ার আওয়াজ আসছে। সিনিয়রদের তাসের আড্ডার হই হুল্লোড়ও কানে আসছে মৃদু। নাদিম রঞ্জন মাত্রই হাসপাতাল থেকে ফিরেছে। ঘামে গোসল হয়ে থাকা শরীর থেকে বিদ্যুটে গন্ধ আসছে। ঘামে ভেজা শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে চেয়ারে গায়ে নিয়ে বসলো নাদিম। শরীরটা প্রচন্ড ক্লান্ত। রঞ্জন নিজের শার্ট খুলে ব্যালকনিতে লাগানো দড়ির উপর ছড়িয়ে দিল। ধীরে স্থিরে এসে বসলো বিছানায়। রঞ্জনের সবকিছু যেন মাপা মাপা, সবকিছুই পরিষ্কার পরিপাটি আর গোছালো। পূজার প্রতি ভালোবাসাটাও তার গোছানো। কোনো অতিরঞ্জতা নেই, কোনো ঝামেলা নেই। দুজনেই শান্ত আর বুঝদার। নাদিম টেবিলের উপর পা তুলে দিয়ে গিটারটা টেনে নিল কোলে। গিটারের মাথায় আলতো চুমুখে উল্টো পাল্টে টুন বাজাতে লাগলো। সে উল্টো পাল্টা সুরই বেশ সুন্দর শোনালো রঞ্জনের কানে। নাদিম গিটারটা বেশ আবেগ নিয়ে বাজায়। গিটারের প্রতিটি তারে তারে স্পর্শ দেখে মনে হয় গিটার নয়, পরম আদরে প্রেমিকার নরম চিবুক ছুঁয়ে দিচ্ছে সে। নাদিম বার দুয়েক সুর তোলার চেষ্টা করে বলল, দোষ, তুই যদি মাইয়া হইতি তাহলে তোর সংসার হইতে হেভি পারফেক্ট, একেবারে ঝাক্কাস। রঞ্জন কপাল কুঁচকে তাকালো। বিছানা হাতড়ে সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে বলল, তুই মুখ খুললেই ফালতু কথা। অ্যাজ এ ম্যান আমি ঠিক আছি,
কথায় কথায় মাইয়া মাইয়া করলে তোর খবর আছে। নাদিম হাসল। টেবিলে পড়ে থাকা নতুন উপন্যাসের বইটির দিকে চোখ পড়তেই ভ্রুজোড়া কুচকে এলো। বইটি মৌসি দিয়েছে। মৌসি নাকি জন্মদিনে তার প্রিয় মানুষ এবং মোটামুটি প্রিয় মানুষদের গিফট দিতে পছন্দ করে। দুর্ভাগ্যবশত নাদিম তার মোটামুটি প্রিয় মানুষগুলোর দলে আটকা পড়ে গিয়েছে এবং এই বই গিফট হিসেবে নিতে বাধ্য হয়েছে। নাদিম বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো। বইটা খুলে দু এক পাতা উল্টাতে ভেতর থেকে টুপ করে পড়ে গেল একটা চিরকুট। নীল কাগজে লেখা নীল চিরকুট। নাদিম চিরকুটটা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাতে লেখা, স্যার, আমি আমার জন্মদিনে বেশ কিছু মজার মজার খেলা খেলি। তার মধ্যে একটি হলো ধাঁধা খেলা। আমি যদি খেলাটা আপনার সাথে খেলতে চাই, তাহলে কি আপনি খুব রাগ করবেন? আপনার সাথে খেলাটা খেলতে চাওয়ার বিশেষ একটা কারণ আছে। এই বিশেষ কারণটা আমি এখনই বলবো না। আপনাকে আমি 4টা প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর দিতে পারলেই সেই বিশেষ কারণটা বলবো, নয়তো নয়। প্রশ্নগুলো হলো: 1, যখন ওকে দেখে হাসি, সেও হাসে আমাকে দেখে। আমি চোখ মারলে সেও মারে। আবার আমি তাকে চুমু খেলে সেও আমায় সমান আগ্রহে চুমু খায়। কে সে বলতে পারেন? 2, এই জিনিসটা আসলে আমার, কিন্তু আমার কাছে ছাড়া তা শুধু তোমার কাছেই থাকতে পারে। কোন জিনিসের কথা বলছি জানেন? কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কখন ঝগড়া হয় না, কেন জানেন? এই জিনিসটার উপর বড়লোকেরা অধিকার স্থাপন করতে চান, জ্ঞানীরা বুঝতে চান, আর গরিব মানুষদের কাছে এটাই সবচেয়ে বড় সম্পদ। কোন জিনিসটার কথা বলছি জানেন? স্যার, আপনি প্রশ্নের উত্তরগুলো ধরে ফেলেছেন। প্রশ্নগুলো লেখার সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন উত্তরগুলো পেয়ে যান। আমি সেই বিশেষ কারণটা আপনাকে বলতে চাই। আপনি উত্তরগুলো খুঁজে না পেলে সেই বিশেষ কারণটা আমার বলা হবে না। নাদিম গোটা চিঠিটা বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়ল। প্রশ্নগুলো খুবই সহজ, প্রশ্নের উত্তরগুলো আরো সহজ। মৌসির সেই রহস্যময় বিশেষ কারণটাও স্পষ্ট। নাদিম দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল, এই প্রশ্নের উত্তরগুলো সে মৌসিকে বলবে না। মৌসির বিরক্তিকর বিশেষ কারণটাও সে শুনবে না, কিছুতেই না। নাদিম চিরকুটটা দুমড়ে মুচড়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলল। রাতের অন্ধকারে হারিয়ে গেল কিশোরী মেয়ের একদলা অনুভূতি আর স্বপ্ন। প্রকৃতিতে শরতের ছোঁয়া লেগেছে মাত্র। নিকষ কালো আকাশে এখন শুভ্র মেঘের খেলা। চারিপাশে ফুরফুরে বাতাস থাকলেও ব্যবসা গরম অস্থির করে তুলছে জীবন। আরফান বারান্দায় রাখা বেতে সোফায় বসে আছে। গায়ে পাতলা টি শার্ট আর ট্রাউজার, চোখে মোটা ফ্রেমের চশমা, পা দুটো টি টেবিলে রেখে কোলের উপর ল্যাপটপ, কপালে হালকা ভাঁজ, হাতের 10 আঙ্গুল কিবোর্ডে নিরন্তর ছুটে চললেও মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে জটিল এক প্রশ্ন, মেয়েটা কি সত্যি শ্যামলতা? এক ঝলক দেখে এমন কিছু ভেবে নেওয়া কি ঠিক হচ্ছে আরফানের? শ্যামলতার পা দুটো যে আরফানের ভীষণ পরিচিত তাতে কোনো সন্দেহ নেই। এতগুলো বছরে পায়ের আঙ্গুলগুলোর দৈর্ঘ্য প্রস্থ পর্যন্ত মুখস্থ করে ফেলেছে আরফান। তবুও কোথাও যেন একটা কিন্তু থেকেই যাচ্ছে। এক পলকের দৃষ্টিকে ততটা বিশ্বাস করা যাচ্ছে না। মেয়েটা তো স্পষ্ট কিছু বলছে না, বারবার ফোন বা মেসেজ দেওয়াটা অস্বস্তি। সেদিন যদিও নিজের অস্বস্তি আত্মসম্মান পাশে রেখে রেস্টুরেন্টে গিয়ে বসেছিল দুজন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। গোটা 2 ঘন্টা বসে থেকে 2 থেকে 3টি কথা বলতে পেরেছিল আরফান। তার উপর মেয়েটি কেমন অদ্ভুত কাজ করে বসলো, হুট করে উঠে চলে গেল। কি আশ্চর্য! মেয়েটাকে মাঝে মাঝে পাগল মনে হয় আরফানের, কিন্তু পর মুহূর্তে তার নিবিড় চোখ দুটোর কথা মনে পড়ে। মেয়েটার চোখে কি সত্যি অন্যরকম কিছু ছিল না? একদম অন্যরকম কিছু অনুভূতি। দরজা খোলার শব্দেই বারান্দা থেকে রুমের ভেতর উকি দিল আরফান। আগন্তুককে দেখে দীর্ঘশ্বাস ফেলল। ল্যাপটপে শাটার নামিয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় সাথে সাথেই ছোটখাটো সুন্দরী এক তরুণী এসে বসলো সোফায়। সারা শরীরে তার শিশু সুলভ চঞ্চলতা, চোখে মুখে স্বভাব সুলভ হাসি, হাতে 2 কাপ কফি। আরফান চশমাটা খুলে মনোযোগী চোখে তাকালো। মেয়েটা 1 কাপ এগিয়ে দিতেই মৃদু হাসলো আরফান। কফি হাতে নিতে নিতে বলল, তোমার কফির হাত আগের থেকে ভালো হয়েছে। গুড, আই এম ইমপ্রেসড। মেয়েটা হাসলো না, চোখ দুটোতে রাজ্যের বিরক্তি নিয়ে বলল, তুমি বিয়ে কবে করছো? তুমি বুড়ো হয়ে যাচ্ছ, সাথে আমিও বুড়ি হয়ে যাচ্ছি। আরফান হেসে বলল, তোমার বয়স কত? 23 অথবা 24? 23-24 বছরে কেউ বুড়ি হয় না। মেয়েরা 25 বছরেই বুড়ি হয়ে যায়, তুমি বুঝবে না। যারা সারাদিন পড়াশোনা করে তাদের এসব বোঝার কথা নয়। এখন বলো, বিয়ে কবে করছো? আরফান হাসলো, তবে প্রত্যুত্তর করার চেষ্টা করলো না। ল্যাপটপটা টি টেবিলের উপর রেখে পা নামিয়ে বসলো। মেয়েটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাজ করছিলে? সারাদিন এত কি কাজ করো?
খুব ইম্পর্টেন্ট নাকি অল্প ইম্পর্টেন্ট? খুব ইম্পর্ট্যান্ট রিসার্চের রিপোর্ট লিখছিলাম। আগেরবার ল্যাপটপটাই তো গেল। গেল? কই গেল? একজন নদীতে ছুঁড়ে ফেলেছে। এখন নদীর তলদেশে থাকলে থাকতে পারে, এক্স্যাক্ট বলতে পারছি না। মেয়েটা আটকে উঠে বলল, কি সাংঘাতিক! তোমার রাগ হচ্ছে না? আমি হলে ল্যাপটপের সাথে সাথে তাকেও ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিতাম। আরফান শব্দ করে হাসলো, কাপে চুমুক দিয়ে বলল, তখন রাগ হয়েছিল। মারাত্মক রাগ হয়েছিল। হ্যাঁ, মারাত্মক রাগ হয়েছিল, কিন্তু এখন সেই রাগ মোটামুটিতে নেমে এসেছে। কিছুদিন পর মোটামুটি থেকে শূন্যতে নেমে আসতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না। মেয়েটা সোফায় আয়েশ করে বসলো, চোখ ছোট ছোট করে কৌতূহল নিয়ে বলল, কিন্তু সব রেখে ল্যাপটপটাই নদীতে ফেললে কেন? আর ঢাকা শহরে নদী কোথায়? কক্সবাজারে গেলাম যখন, তখন ফেলেছে। কেন ফেলেছে জানি না। ল্যাপটপ ফেলে দেওয়ার মতো আহামরি কোনো কারণ আমি খুঁজে পাইনি। আমার তখন মনে হয়েছিল মেয়েটি বদ্ধ পাগল। এখনো অবশ্য তাই মনে হয়, তবে সেই ভাবনাটা পরিবর্তন হলেও হতে পারে। হুট করেই মনে হচ্ছে মেয়েটা আসলে বদ্ধ পাগল নয়, মাথায় একটু সমস্যা আছে মাত্র। কথাটা বলেই হেসে ফেললো আরফান। মেয়েটা চোখ বড় বড় করে বলল, কি বলছো? ওটা একটা মেয়ে ছিল। আরফান মাথা নাড়ল। মেয়েটার চোখ দুটো ছোট ছোট করে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল। সুন্দরী ছিল? আরফান কফি কাপটা টেবিলের উপর রেখে হাসলো। মেয়েটার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, ধরিয়েই বলা যায় বোধ হয়। তেমন খেয়াল করে দেখিনি কখনো। পরের বার দেখা হলে খেয়াল করে দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। পুরো 1 ঘন্টা মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করবো মেয়েটি আসলেই সুন্দরী কিনা। তারপর তোমায় এসে অপিনিয়ন জানাবো। আপাতত আমার শার্টটা চট করে ইস্ত্রি করে দাও তো নীলু। ফার্স্ট আমি বেরোবো। রুমের এ প্রান্ত থেকে ও প্রান্ত ক্রমাগত পায়চারি করছে নম্রতা, হাতে বই। পড়ায় মনোযোগ আসছে না। বিছানায় বেশ আয়েশ করে বসে আছে নীরা। সেকেন্ডের জন্য বিরতি না নিয়ে নিরন্তর পড়া মুখস্থ করছে সে। নম্রতা পায়চারি থামিয়ে বিরক্ত চোখে তাকালো। প্রচন্ড অভিমান নিয়ে নীরার পাশে বিছানায় ধপ করে বসে পড়ল। পুরো বিছানা হঠাৎ করে কেঁপে উঠায় চমকে উঠল নীরা। অবাক চোখে নম্রতার দিকে তাকিয়ে থেকে বুকে ফু দিল। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলো, কি হলো? এমন ডাইনোসরের মতো লাফাচ্ছিস কেন? ডাইনোসর? আমাকে তোর ডাইনোসর মনে হচ্ছে? আমি যে টেনশনে টেনশনে মরে যাচ্ছি সেদিকে তোর কোনো দৃষ্টি নেই? তুই আমার এমন বান্ধবী? পরীক্ষার সময় টেনশনে থাকবে, এটাই স্বাভাবিক। টেনশনে না থাকলে না হয় ভিন্ন কিছু হতো। নম্রতা বিরক্ত হয়ে বলল, আরে বাপ, এই টেনশন সেই টেনশন নয়, এটা হলো হৃদয় ঘটিত টেনশন। নীরা সরু চোখে তাকালো, সন্দিহান কণ্ঠে বলল, কেন? হৃদয় আবার কি হলো? প্রেমিক পুরুষ তো পেয়েই গেলি। এখন তো তোর খুশিতে মরে যাওয়া উচিত। খুশি না হয়ে এত টেনশন কেন? নম্রতা বিছানায় এক পা তুলে নীরার দিকে ঘুরে বসলো, ঠোঁট উল্টে বলল, এখানেই আসল সমস্যা। ওই প্রেমিক পুরুষেই সব সমস্যা। ওই ডক্টর আসলেই সে কিনা, সেই কনফিউশনটা না হয় আমার পায়ের পানিতে অনেকাংশ ক্লিয়ার হয়েছে, কিন্তু ডক্টর আর সে কে মেলাতে গেলেই কেমন হেঁচকি উঠে যাচ্ছে আমার। দ্বিতীয় লাস্ট উইকে পরীক্ষার জন্য ফোন ধরা ছোঁয়ার বাইরে ছিল। ডক্টর অসংখ্যবার ফোন দিয়েছে, আমি ধরিনি। এখন 1 সপ্তাহ হয়ে গেল সে ফোন টোন কিচ্ছু দিচ্ছে না। আমি নিজে থেকে ফোন দিব কিনা সেটাও বুঝতে পারছি না। প্রচন্ড অস্বস্তি হচ্ছে। এইটুকু বলে থামলো নম্রতা। তারপর প্রচন্ড অভিমান নিয়ে বলল, আমি নিজে থেকে কখনোই যোগাযোগ করব না। এতদিন আমি চেষ্টা করেছি, কষ্ট করেছি, বেহায়া হয়েছি। এবার কি ওর চেষ্টা করা উচিত নয়? এবার সে যোগাযোগ না করলে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবো নীরু। আমার আর ভালো লাগছে না। নীরা হেসে ফেললো, বইটা উল্টে রেখে বলল, বিয়ে করলে সাফার সবচেয়ে বেশি তুই করবি। পত্রপ্রেমিক নিয়ে তুই যে পরিমাণ পসেসিভ, তাতে দেখা গেল বিয়ে করলে ঠিক আছে, কিন্তু বাসর ঘরে বসে ফোন নিয়ে ন্যাকামো শুরু করে দিবি। দোস্ত, আমি এই বেটার সাথে বাসর টাসর কিছু করব না। আমার দম বন্ধ লাগছে। আমি এই বেটাকে স্বামী হিসেবে মানি না, মানবো না। আমার ডাক্তার আমাকে এনে দে ব্যাস। তখন যত প্যারা আমাদের। তোর কান্নাকাটি দেখে নাদিম, অন্তুরা সত্যি সত্যি তোকে বাসর ঘর থেকে ভাগিয়ে আনতে পারে। এদেরও বিশ্বাস নেই। পরের দিন খবরের কাগজে আমাদের ছবি। আহ, হিট হিট হিট। নীরার বলার ভঙ্গিতে হেসে ফেললো নম্রতা। নীরা হেসে বলল,
হাসিস না, সিরিয়াসলি বলছি। তুই যদি এত কাণ্ড করিস তাহলে নাদিম নির্ঘাত মধ্যরাতে তোর জামাইকে গিয়ে বলবে, আরে এত চাপ নিতাছস কেন মাইরি? বাংলাদেশে কি বউয়ের অভাব পড়ছে নাকি? এক বউ গেলে আরেকটা আসবে, আরেকটা গেলে আরো একটা আসবে, আসতেই থাকবে। টেনশন করে চান্দি গরম কইরো না। তোমাকে আমরা আরেকটা বউ এনে দিব, দরকার পড়লে বউয়ের বাজার বানাই দিব, কিন্তু আমার বান্ধবীরে দিব না মামা। বান্ধবীর জামাই পছন্দ হয় নাই, সো জামাই চেঞ্জ। নীরা এটুকু বলতে হুহা করে হেসে উঠল নম্রতা। নীরাও খুব হাসলো। নম্রতা হাসতে হাসতে বলল, হতেই পারে, নাদিমের পক্ষে সব সম্ভব। তারপর হঠাৎই গম্ভীর হয়ে বলল, তাহলে তুই কিভাবে পারবি? তোর দম বন্ধ লাগবে না নীরু? আমার কেন দম বন্ধ লাগবে? তুই অন্তকে ভালোবাসিস, অন্তকে ভালোবেসে অন্য জনকে বিয়ে করতে যাচ্ছিস, তবু বলছিস দম বন্ধ কেন লাগবে? ছোটবেলায় অ্যাঞ্জেল হওয়ার স্বপ্ন দেখতি না নমু? সুন্দর দুটো ডানা মেলে পরীদের মতন উড়ে বেড়ানোর স্বপ্নটা কোনো মেয়ের ছিল না বলতো? অথবা বিশাল রাজ্যের রাজকুমারী হয়ে যাওয়া, গা ভর্তি গহনা, ঘোড়ায় চড়া রাজপুত্র, এত এত দাসীর স্বপ্ন তো সবাই দেখতো। সেই স্বপ্ন পূরণ না হওয়াতে কি দম বন্ধ হয়ে মারা যাচ্ছিস? ভালো আছিস, নতুন নতুন স্বপ্ন দেখছিস। চোখে অসংখ্য স্বপ্ন থাকলে দু একটা অসম্ভব স্বপ্ন ভুলে থাকা যায় নমু। অসম্ভব স্বপ্নগুলো অবসরে অনুভব করে আনন্দ পাওয়ার জন্যই হয়, বাস্তবে পাওয়ার জন্য নয়। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না। কয়েক সেকেন্ড অপলক চেয়ে থেকে বলল, অন্তকে অ্যাটলিস্ট জানাতে তো পারিস, অথবা নাদিম বা রঞ্জন। অন্তুকে বলার প্রশ্নই আসে না, আর নাদিম রঞ্জনকেই বা কি বলবো? এটা কি আর বলার মতন কিছু হলো? আমার আবেগ, আমার অনুভূতি, আমার মধ্যে আবদ্ধ থাকাটাই কি ভালো নয়? তুই শুধু শুধু এত ভাবছিস, বাদ দে তো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটাকে সে বুঝে না, কিচ্ছু বুঝে না। নাদিম ভ্রুকুচকে ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঘড়িতে 3টা বাজতে আর 3 মিনিট বাকি। মৌসিকে পড়ানোর কথা 2টা 30-এ, অথচ তার খবর নেই। মৌসির সময় জ্ঞানহীনতায় নাদিম বিরক্ত, চরম বিরক্ত। ঘড়ির কাঁটা যখন 3টা 2-এর ঘরে গেল, ঠিক তখনই মৌসির আগমন ঘটল। ব্যস্ত ভঙ্গিতে বই খাতা বের করতে করতে বলল, সরি স্যার। নাদিম জবাব দিল না। মৌসিকে আজ স্বাভাবিক লাগছে। মুখে বা শরীরে আলাদা কোনো সাজগোজ নেই। সাদা রঙের একটা টপের উপর লাল রঙের স্কার্ফ ঝুলছে। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। মৌসি কাঁদছিল। কাঁদলেই কাঁদতে পারে। এই বয়সী মেয়েদের কান্নাকাটি করা আহামরি বড় কোনো বিষয় না। এরা কথায় কথায় প্যাচপ্যাচ করে কেঁদে ফেলবে, এটাই স্বাভাবিক। নাদিম গম্ভীর মুখে পড়ানো শুরু করলো। মৌসি হঠাৎই প্রশ্ন করলো, আপনার বন্ধু এখন কেমন আছে স্যার? ভালো আছে। উনি কি শেষমেশ পরীক্ষাগুলো দিচ্ছেন? নাদিম ভ্রু বাঁকিয়ে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার বন্ধুর যে পরীক্ষা দেওয়ার কথা ছিল না, সেটা তুমি কি করে জানলে? আমি জানি, আমি অনেক কিছুই বুঝে ফেলতে পারি। নাদিম বিরস কণ্ঠে বলল। ও আচ্ছা। মৌসি বোধহয় খানিক হতাশ হলো। নাদিম প্রত্যুত্তরে কিছু জিজ্ঞাসা করবে, সামান্য কৌতূহল দেখাবে, এমনটাই হয়তো আশা করেছিল মৌসি। মৌসি মৃদু কণ্ঠে বলল, আমি আরেকটা বিষয় বুঝে ফেলেছি। কি বিষয় বুঝে ফেললে? আপনি অতি শীঘ্রই আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিবেন। মৌসি নামের একটা মেয়েকে যে পড়াতেন সেটাও ভুলে যাবেন। আমি ঠিক বলছি না স্যার? আমি তোমার মতো আগাম বুঝে ফেলতে পারি না মৌসি। আমার মনের কোনো ঠিক ঠিকানা নেই। সকালে নেওয়া সিদ্ধান্ত বিকেলে এসেই বদলে যেতে পারে। তুমি তোমার পড়ায় মনোযোগ দাও। আমার তোমার বাড়ি আসা বন্ধ করে দেওয়াটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। মৌসি কৌতূহল নিয়ে বলল, আগে আপনি মাঝে মাঝে অন্যরকম করে কথা বলতেন, এখন কেন বলেন না? ইচ্ছে করে না তাই। এখন আমাকে পড়াতেও ইচ্ছা করে না, তাই না? নাদিম দীর্ঘশ্বাস ফেলে মৌসির দিকে তাকালো। মেয়েটার বুকে কান্না, কণ্ঠটা কি একটু কাঁপলো, কিন্তু সে কাঁপা কণ্ঠটা অগোছালো নাদিমকে ছুঁয়ে দিতে পারলো না। সে শান্ত কণ্ঠে বলল, ইচ্ছে করে না। মৌসি কিছু বলল না, মাথা নিচু করে গ্রামাটিক্যাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাদিম আগের মতোই নিরুদ্বেগ বসে রইল। মৌসির খাতা চেক করতে করতে হঠাৎ মনে পড়ল অন্তরাজ ড্রেসিং করার ডেট। ঠিক 5টায় হাসপাতালে যেতে হবে। নাদিম তাড়াহুড়ো করে ঘড়ির দিকে তাকালো। ব্যস্ত ঘড়ির কাঁটা এখন 4টার দোরগোড়ায়। বিকেল 5টা। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করছে আরফান। কালো চামড়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে চেম্বার থেকে বেরোতে নম্রতাকে
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।